প্রতিষ্ঠিত হয়ে গেল মানে কিছুই করলে না, শুধু বসে বসে মদ খেলে তুমি প্রমাণ দেখাও। দাদা শ্বশুর বলছেন প্রমাণ দেখাবো, প্রমাণ যদি দেখাই তোর বংশ কিন্তু ধ্বংস হবে, নির্বংশ হয়ে যায়। হ্যাঁ বলছে হোক নির্বংশ, তুমি আমাকে দেখাও। ওই বলাতে আমার দাদা শ্বশুর কী করলেন, যে কষাকষি থাকে না, কুশিটা নিয়ে মা কালীর পায়ে ছুঁড়ে মেরেছিলেন। শোনা কথা কিন্তু আমি দেখি, তখন পা দিয়ে থিনকি দিয়ে রক্ত বেরোয়। আচ্ছা রক্ত বেরোয় সেরকম। তখন তো ওই জমিদার আমার দাদা শ্বশুরের পায়ে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার এক রহস্যময় ও আধ্যাত্মিক তীর্থস্থানে। এই তীর্থস্থানের নাম তারাখ্যাপা মন্দির, যা স্থানীয়ভাবে বেশি পরিচিত জোড়া কালী মন্দির নামে। এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয়, এটি জড়িয়ে আছে এক সিদ্ধ পুরুষ সাধকের নামের সঙ্গে, মণিমোহন গোস্বামী, যিনি আমাদের কাছে পরিচিত তারাখ্যাপা নামে। জোড়া কালী মন্দির বসিরহাটের কাছে একটি জনপ্রিয় স্থানীয় কালী মন্দির, যেখানে রাস্তার দুই ধারে দুটি কালী মূর্তি এবং মন্দির রয়েছে। এর নাম জোড়া কালী হওয়ার কারণ হলো এখানকার দুটি আলাদা বিগ্রহ ও মন্দির। স্থানটি অনেক পুণ্যার্থী ও ভক্তদের কাছে মনস্কামনা পূরণের তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। মন্দিরে দুটি দেবী মূর্তি রয়েছে, একটি কোষ্ঠী পাথরের, অপরটি নিম কাঠের। ঐতিহাসিক ও লোককাহিনীর মতে এই মূর্তিগুলো বিভিন্ন অলৌকিক ঘটনা ও আশ্চর্য ঘটনার সঙ্গে জড়িত বলেই ভক্তদের আরও আকর্ষণ করে। আমরা বসিরহাটের তারা সাধক তারাখ্যাপার যে জোড়া কালীবাড়ি রয়েছে, সেই জোড়া কালীবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বসিরহাটের বিখ্যাত জোড়া কালীবাড়ি। ওই মায়ের মূর্তি পেছন থেকে দেখা যাচ্ছে, অপূর্ব মূর্তি দেখতে পাচ্ছেন। অপরদিকে আরেকটি মন্দির, আর এইখানে এই মায়ের মন্দির, মাঝখানে খুব ব্যস্ত একটি রাস্তা, এখান থেকে অনবরত 2 চাকা 4 চাকা যাতায়াত। এখানে মায়ের মূর্তিটা দেখতেই পাচ্ছেন আপনারা, অপূর্ব সুন্দর মূর্তি। গাঢ় নীলবর্ণা মূর্তি দেখতে পাচ্ছেন। নীলবর্ণা এই কালী মূর্তিটি হলো আসলে রটন্তী কালী। এই রটন্তী কালী কিন্তু ভবানী পাঠকের কাছ থেকে পাওয়া বলে কথিত। রূপ দিয়েছেন স্বয়ং তারাখ্যাপা, তার মানস চক্ষে দেখা এই তারা রূপ। আর এই তারা যে কি পরিমাণে জাগ্রত তা এলাকার লোকই জানেন। এই মন্দিরেরই উপরে থাকেন এই পরিবারের বিভিন্ন সদস্যরা। এই মন্দিরের খুব কাছের এক সদস্য, অর্থাৎ তারাখ্যাপার নাত বউ, তার সঙ্গে কথা হলো। চলুন ওনার কাছ থেকে জেনে নিই এই মন্দিরের অনেক অলৌকিক কাহিনী। দিদিভাই নমস্কার, আপনার নামটা? আমার নাম জয়তী গোস্বামী। আমি আচ্ছা। এই তারা মন্দিরে ছোট ছেলের ছোট ছোট ছেলের বউ। আচ্ছা আচ্ছা দিদি, এখানে যে তারাখ্যাপার যে এই মন্দির প্রতিষ্ঠিত, তাও এই মন্দিরের বয়স কত দিনের? আমাদের এই মন্দিরে আমাদের তারা মা, মা কালী দুটোই আমাদের। তারাখ্যাপা হচ্ছেন আমার দাদা শ্বশুর। আচ্ছা, আপনার দাদা শ্বশুর? দাদা শ্বশুর মানে আচ্ছা, শ্বশুরের বাবা, শ্বশুরের বাবা। হ্যাঁ হ্যাঁ। ওই মা কালী মন্দির 200 বছরের উপরে। আচ্ছা, ওইটা কি আদি মন্দির? আদি মন্দির ওইটা। আচ্ছা, তারপরে এটা প্রতিষ্ঠিত? এটা আপনার 65 সালের আগে প্রতিষ্ঠিত। 65 সাল। আচ্ছা, তো তারাখ্যাপার তো বিশাল অলৌকিক কাহিনী রয়েছে। আপনি কিছু বলুন না, যাতে ভক্তরা জানতে পারে, যেগুলো আপনি শুনেছেন। আমার শোনা কথা, আমার যে ছোট ননদ, হ্যাঁ, ছোট ননদকে কোলে করে এরকমভাবে তোলে না, তুলতে গিয়ে পড়ে গেছিলো, পড়ে গিয়ে একদম মুখ টুক বেঁকে একদম মরে যাবে। আচ্ছা আমার দাদা শ্বশুর বলল কিছুই হবে না, তারা আমার পায়ে ফেলে দেবে। আচ্ছা। বলে তারা আমার পায়ে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আবার হ্যাঁ মানে একদম বেঁচে উঠলো।
তারপরে শ্বশুর, দাদা শ্বশুর, ধরুন দাদা শ্বশুর চোখে দেখতে পেতেন না শেষ বয়সে, হ্যাঁ কিন্তু উনি বসে বসেই বলতেন এই অমুক শিষ্য আসছে, অমুক শিষ্য আমার জন্য ভেটকি মাছ আনছে, যা বলতেন। মানে উনি যা বলতেন হ্যাঁ, সেটাই মিলে যেত। কিছুক্ষণ পরে দেখা যেত সেই আসছে। আর একটা ঘটনা বলি, হ্যাঁ ওনাকে একজন পুজো করতে নিয়ে গেছিলেন আমাদের নদীর ওপারে, হ্যাঁ। ইটিন্ডা বলে একটা জায়গায়, আচ্ছা পানিচর, আচ্ছা জমিদারের বাড়ি। হ্যাঁ উনি পুজো করতে বসেছেন, পুজো করতে বসলে শুধু উনি চোখ বন্ধ করে কারণ খেয়ে যাচ্ছে। হ্যাঁ আর তারপরে খানিকক্ষণ পরে বলছেন যা তোর মা প্রতিষ্ঠা হয়ে গেল। এবার জমিদার বলছে মা প্রতিষ্ঠিত হয়ে গেল মানে? কিছুই করলে না, শুধু বসে বসে মদ খেলে, তুমি প্রমাণ দেখাও। হ্যাঁ এবার দাদা শ্বশুর বলছেন প্রমাণ দেখাবো, প্রমাণ যদি দেখাই তোর বংশ কিন্তু ধ্বংস হবে। নির্বংশ হয়ে যায়। হ্যাঁ, বলছে হোক নির্বংশ, তুমি আমাকে দেখাও। ওই বলাতে আমার দাদা শ্বশুর কী করলেন যে পোষাকুষি থাকে না, হ্যাঁ। কুশিটা নিয়ে মা কালীর পায়ে ছুঁড়ে মেরেছিলেন। শোনা কথা কিন্তু আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখি। তখন পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোয়। আচ্ছা, যেরকম রক্ত বেরোয় আচ্ছা। সেরকম। তখন তো ওই জমিদার আমার দাদা শ্বশুরের পায়ে পড়ে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও, তুমি যা চাইবে তাই দেবো, এই আমার বিষয় সম্পত্তি যা আছে তুমি তাই পাবে। তা বলছে তাই পাবো, তা সব দিবি? বলছে হ্যাঁ, তুমি দৌড়াও, যা যত দূর দৌড়াতে পারবে তত দূর তোমার হয়ে যাবে। আচ্ছা বলাতে দাদা শ্বশুর তো দৌড়তে আরম্ভ করলেন। দৌড়ে দৌড়ে যখন দেখছেন যে একবারে সমস্ত সব কিছু নিয়ে নিচ্ছেন, তখন ওরা আবার কী করে, ঠাকুর দাদার পায়ে কাঠ ছুঁড়ে মারে। আচ্ছা কাঠ ছুঁড়ে মারলে ঠাকুর দাদা দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়ে বলেন তুই আমার নিয়ে নিচ্ছি বলে তুই আমাকে এই কাঠ ছুঁড়ে মারবি, তোর জমিতে আমি পেচ্ছাপ করে দিই বলে উনি চলে আসেন। বহু অলৌকিক কাহিনী আছে। আচ্ছা, আবার ধরুন বড় বড় শিষ্যরা এসে ওনাকে ডানলপের গদি দিত, কেউ কেউ দিত, উনি কী করতেন সব আগুন দিয়ে পুড়িয়ে দিতেন, বুঝছেন? শুতে পারতেন না। না, ওনার সব বড় বড় শিষ্য রামকুমার, আপনারা জানেন হ্যাঁ, রামকুমার চট্টোপাধ্যায়, হ্যাঁ। সিদ্ধেশ্বর, সত্যেশ্বর, এমনকি বাপি লাহিড়ির বাবাও বাপি লাহিড়ী বাবা, বাবাও হ্যাঁ। ওনার শিষ্য ছিলেন। হ্যাঁ। শ্রীকুমার এখনো আসেন। তাই শ্রীকুমার এখন আসে? রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে? হ্যাঁ, রামকুমার দুবার এসছেন আমার বিয়ের পরে, আমি আপনি দুবার দেখেছেন? হ্যাঁ। আচ্ছা। আর শ্রীকুমারে আমি 3 বার দেখেছি, এই মাঝে আপনার বছর 2 আগেই এসছেন। আচ্ছা, একা এসেছিলেন না পরিবার নিয়ে? একা এসছিলেন, গান করতে এসছিলেন। আচ্ছা আচ্ছা, দেখা করে গেছে। হ্যাঁ, আর দিদি, এখানে আপনাদের উৎসব কোনটা? উৎসব হচ্ছে বড় করে হয় ওনারই জন্মদিন, এই যে সাজানো দেখছেন, হ্যাঁ হ্যাঁ। 1 জানুয়ারি ও 1 জানুয়ারি ওনার জন্মদিন? ওনার আচ্ছা জন্মদিন। আচ্ছা ওই দিন সারা মানে ওই পাশে একটা মাঠ আছে, ওখানে আপনার মেলার সারাদিন মতো। ধরেই প্রসাদ দেওয়া হয়। আচ্ছা। সারাদিনই অনুষ্ঠান হয়, ওই দিন সবার জন্য সারাদিন খোলা থাকে। আচ্ছা আর আমাদের মায়ের পুজো হচ্ছে আপনার এই সরস্বতী পুজোর আগে যে চতুর্দশী, হ্যাঁ। রটন্ডি, হ্যাঁ। ওইটা হচ্ছে আমাদের মায়ের মানে এই মা কি রটন্তী কালী? তারা মা। তারা মা? এনারও একটা গল্প আছে। আচ্ছা, একটু বলুন ইনি না। ছিলেন আগে বাংলাদেশে। আচ্ছা আমরা শুনেছি ভবানী পাঠকের তারা মা এটা। আচ্ছা তারপরে এই তারা মা ছিল ব্যারাকপুর ষষ্ঠীবটতলায়। আচ্ছা ওখানে একটা বট গাছের তলায় মন্দির, হ্যাঁ সেই মন্দিরে উনি ছিলেন। আচ্ছা এবার আমার ঠাকুরদাদার এই তারা মা খুব পছন্দ ছিল। ওরা বলতো এই মাকে তোরা রাখতে পারবি না, আমারে দিয়ে দে। হ্যাঁ ওরা দিত না। একদিন হঠাৎ ঝড় নেই, বৃষ্টি নেই, একটা বাচ্চা মেয়ে সন্ধে দিতে ঢুকেছিল, একটা বট গাছের ডাল পড়ে এই মায়ের অঙ্গহানি হয়। আচ্ছা তারপরে ওরা লরি করে এসে এই মাকে এখানে দিয়ে যায়, লরি করে তাই? নিয়ে এসে। হ্যাঁ ওই ব্যারাকপুর থেকে? হ্যাঁ, ব্যারাকপুর থেকে। আর এই যে মায়ের রূপটা দেখছেন, এই রূপটা আমার দাদা শ্বশুরের দেওয়া। আচ্ছা, এই রূপ আপনি কোথাও দেখতে পাবেন। ওনার মানস চোখে উনি যেটা দেখেছিলেন। ওনার নিজের ইয়েতে দেওয়া, উনি তো তারামন্ত্রে শিখত। হ্যাঁ। আর এই পাশে যে ছোট মূর্তিটা, সেটা? ওটা হচ্ছে আমাদেরই মানে শিষ্য, ওনার বাড়ি হচ্ছে আপনার বেলেঘাটা। হ্যাঁ ওনার বাড়ি প্রতিষ্ঠিত ছিল, উনি মারা যাওয়ার পর ওদের বাড়িগুলো এখানে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এখন তাহলে মন্দিরের মেইন পুরোহিত কে? এই মন্দিরে আমার স্বামী। আচ্ছা, স্বামীরও ওনার নামটা? ঘটনা আছে। ওনার নামটা? অনুপদেব গোস্বামী। আচ্ছা, একটু বলুন না ওনার ঘটনা কি। স্বামী তো উনি তো নাতি হন ইয়ে। হ্যাঁ হ্যাঁ, স্বামী মারা মানে হওয়ার আগে হুম
আমার শ্বশুরের ক্যান্সার হয়েছিল। আচ্ছা ক্যান্সার হলে আমার দাদা শ্বশুর জানতেন অন্যকে বাঁচাতে পারবেন না। আচ্ছা এবার দাদা শ্বশুর বলতেন যে তুমি, আমি যতদিন ততদিন তুমি। আচ্ছা এবার দাদা শ্বশুর যে দেহ রাখলেন, যখন বুঝতে পারলেন যে ওর আর আয়ু নেই, তার 1 মাস আগে দাদা শ্বশুর দেহ রাখলেন। আচ্ছা দেহ রাখার পর তার 1 মাসের মাথায় আমার শ্বশুর মারা যায়। 1 মাসের মধ্যে? হ্যাঁ, আচ্ছা। আমার শ্বশুর মারা যায়। শ্বশুর মারা যাওয়ার 2-3 মাসের মাথায় আমার স্বামী হয়। আচ্ছা হ্যাঁ, এবার শ্বশুর মারা যাওয়ার সময় হয়তো শাশুড়ির কোনো আঘাত টাঘাত লাগে, আমার স্বামীর পাটা পুরো ব্যাকা হয়েছিল। আচ্ছা। এরকম ব্যাকা। আচ্ছা কিন্তু কোনো ডাক্তার সব বলে অপারেশন করতে হবে, কিন্তু আমার শাশুড়ির মা বলে না, আমি অপারেশন করব না, আমি নিজেই ঠিক করবো বলে তার আমার চরণমিত মালিশ করে করে আমার স্বামীর পা এখন একদম পুরোপুরি ঠিক। হ্যাঁ, অলৌকিক ঘটনা। অলৌকিক আর কি। তা আপনি ভক্তদের যদি বলতে চান যে এখানে মাকে কিরমভাবে এসে তারা প্রার্থনা জানাবে? যে যেভাবে প্রার্থনা জানে সবার মনস্কামনা পূর্ণ হয়। মাকে নিজের মনের কথা বললেই সে পূরণ সকল করে। মনস্কামনা। আচ্ছা, এখানে কি তারা খ্যাপার কি সমাধি রয়েছে? সমাধিটা আমাদের এই মন্দিরের পিছনে আন্ডারগ্রাউন্ড পিছনে? ঘর করে। আচ্ছা, ওখানে কি জল ঢুকে যাওয়ার কোনো একটা ঘটনা রয়েছে? আন্ডারগ্রাউন্ড ঘর তো, আর আমাদের পাশে নদী। যখন নদীর লেয়ারটা মানে জলটা নদীর এই এতে চলে আসে, তখন আপনা আপনি জল ঢোকে। আপনি জল ঢোকে, ওনার সমাধি ধুয়ে রেখে যায়? হ্যাঁ। মানে এরকম কোনো, উনি কি বলে গেছিলেন আমার সমাধিতে জল পড়বে বা এরকম কিছু না জানতেন? না, তবে একটা জিনিস, ধরুন বর্ষার পরে পুরো সমাধি মানে একটা ঘর আপনি না দেখলে বুঝতে পারবেন না, পুরো ভর্তি হয়ে যায়, হ্যাঁ। কিন্তু ওনার গায়ে কোনো জল লাগে না। ওনার তাই? স্ট্যাচু রয়েছে তো। হ্যাঁ। ওনার গায়ে জলের স্পর্শ আসে না? না, আমরা সত্যি যেটা অলৌকিক, দেখেছি, আমরা তো সত্যি দেখতে পাই না অলৌকিক। যখন জলটা হ্যাঁ, নেমে যায়। স্বাভাবিক, জল তো যাওয়া যায় না হ্যাঁ। ওখানে। আর আচ্ছা, এই মূর্তি আর ওইদিকে যে মূর্তিটা ওটা রয়েছে, হচ্ছে ওটা দক্ষিণাকালী। আচ্ছা ওইটা দক্ষিণাকালী। তারপরে- মানে দক্ষিণাকালীটা কি শ্যামাখাপারি প্রতিষ্ঠিত? হ্যাঁ, ওটা আমার ওই ভাসুর আছে বলবে, ওটা হচ্ছে আপনার ছেলে কোথায় আসাম না কোথার এক মানে বনের মধ্যে ছিল, আচ্ছা সেখান থেকে কি করে আসে, আমার ওটা মেজ ভাসুর ভালো করে বলতে পারবে। আচ্ছা, মানে আপনাদের দুই হ্যাঁ, পরিবার? দুই পরিবার না, মানে পরিবার দাদা একই? শ্বশুরের 3টে ছেলে, আচ্ছা বড় মেজ ছোট, আমরা হচ্ছে ছোট দিক। আচ্ছা আচ্ছা, ওই যে শ্বশুর যে মারা গেলেন, দেহ রাখলেন, হ্যাঁ। তখন আমার শাশুড়ি বলতো, বাবা আমার চলবে কি করে, হ্যাঁ আমি কি করে চালাবো, হ্যাঁ আমার তো কোনো আয়পত্র নেই, কিছু নেই। তখন মহাপুরুষের কথা তো, উনি বলতেন আমি তোরে 4 হাত দিয়ে যাবো। আচ্ছা। শাশুড়ি বুঝলেন 4 হাত কি দেবে তুমি বাবা, 4 হাত কি দেবে। হুম। তারপরে মানে তখন উনি বোঝেননি? বোঝেননি। হ্যাঁ। তারপরে মারা যাওয়ার আগে এই মা প্রতিষ্ঠিত হলো, তারপরে তো এই আস্তে আস্তে এখান থেকেই সব। ওই আমার শাশুড়ি 3 মেয়ে 2 ছেলেকে মানুষ করেছে, নিজের শেষ জীবনে নিজের সংসারও চলতো, এখনো ধরুন আমাদেরই চলে, আমাদের তো কোনো স্বাভাবিক ব্যবসাপাতি নেই। স্বাভাবিক। আমাদের মানে একটা প্রতিষ্ঠিত মন্দিরের যা ব্যবস্থা, ঠিক হয়ে যায়। ধরুন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি বসে আছি, মানে মায়ের আশীর্বাদে আপনাদের কোনোদিন কষ্ট হয়? খাওয়া পড়ার কোনো কষ্ট নেই। এবার আমাকে একটু বলুন, এখানে কি কালী পুজোর দিনও পুজো হয়? হ্যাঁ আচ্ছা, তার মানে মেন পুজোটা হচ্ছে ওনার জন্ম উৎসব? হ্যাঁ, ওইটা বড় করে হয়। হ্যাঁ, এছাড়া? দিনও হয়, আবার আপনার আমাদের পার্সোনাল এই রটন্ডিতে হয়। রটন্তী কালী পুজো, রটন্তী তো বোধহয় হয়ে গেল, বোধহয় এই হয়ে গেল। এই 17 তারিখ, হ্যাঁ, জানুয়ারি মাসে। হ্যাঁ, ওদিন রাত্রিরে পুজো হয়। ধরুন যারাই আসে পুজো দেখতে 50-60 জন ভোগ খায়, আচ্ছা। আমি নিজে হাতে ভোগ রান্না করি। আচ্ছা, আপনি নিজেই রান্না করেন। আমাকে একটা বলুন, আপনাদের মন্দির খোলে কটার সময়? সকাল 6টা। 6টায় খুলে যায়। আর ওই যদি মন্দির আরো ঘুরে, ওরা আরো ওটা 5টা তো 5টায়। আর আচ্ছা। জ্যাঠ শাশুড়ি, আর ওই এখানে- জ্যাঠ শাশুড়ি রয়েছেন এখন? হ্যাঁ বেঁচে আছেন, একমাত্র জ্যাঠ শাশুড়ি বেঁচে আছে। আচ্ছা, আপনার এখানে যদি কেউ পুজো দিতে চান, হ্যাঁ আপনার হাজবেন্ডের একটু নাম্বারটা কি পাওয়া যাবে? হ্যাঁ, আপনি একটু নাম্বারটা বলুন। 9800283334। ওনার নামটা? অন্তু গোস্বামী কি অনুপদেব গোস্বামী, অন্তু বলেই দেবে। অন্তু গোস্বামী। ওনাকে ফোন করে কেউ যদি হ্যাঁ, আসতে চায় আসতে পারে। পুজো দিতে, হ্যাঁ। এখানে এসে পুজো দিতে হ্যাঁ, পারে। আর যদি মনে করেন যে তারা ভোগ খাবে, হ্যাঁ, তাহলে আগে বলে দেন। আগাম বলে দিতে অবশ্যই অবশ্যই। এবার এখানে ভোগের কোনো মূল্য ধরা আছে কি? হ্যাঁ, ভোগ যে খাবেন ভোগ তাদের ইচ্ছা মতন কিনে দেবে। আচ্ছা, আর যদি বলেন না আমি মূল্য ধরে দেবে, হ্যাঁ। তো দিতে হবে, কিন্তু আগাম জানাতে হবে। না, আমি আচ্ছা, এখন ওর তাহলে সাথে- আপনাদের সঙ্গে কথা বলে আসলেই ভালো।
একদিন আগে একবার এলেই হতো, কারণ হ্যাঁ। তখন আমি সুস্থ ছিলাম, হ্যাঁ। 6 মাস যাবৎ অসুস্থ। স্বাভাবিক একটা এটা এখন একটু তৈরির বলে ব্যাপার আসতে তো হবে। থাকে। হ্যাঁ, এখন একটু বলে আসতে। না না, ঠিক আছে, ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলো এই মন্দির সম্বন্ধে। আমি আপনাদের ডিটেলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কেউ যদি আসতে চায় আপনার ওই অন্তুদাকে ফোন করে চলে আসবে। এবার আপনাদের জানিয়ে দিই এই তারাখ্যাপা জোড়া মন্দিরে কি করে আপনারা আসবেন। কলকাতা থেকে শিয়ালদহ থেকে হাসনাবাদ যাওয়ার ট্রেনে উঠে নামতে হবে বসিরহাট স্টেশনে। স্টেশন থেকে টোটো চেপে বোটঘাটে আসতে সময় লাগে 15 মিনিট। সেখান থেকে মহাসাধক তারাখ্যাপার আনন্দময়ী কালী মন্দিরে আসতে সময় লাগে মাত্র 10 মিনিট। এই মন্দিরেই সাধক তারাখ্যাপার জোড়া কালী মন্দির, এবং এখানেই আপনারা এসে আপনারা দর্শন করতে পারেন মাকে। এই যে কষ্টি পাথরের কালী মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কালী মূর্তিটি আনা হয়েছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে। কথিত আছে এই কালী মূর্তি আগে প্রতিষ্ঠিত হয় এই অঞ্চলে, তারপর অপর মন্দিরের কালী মূর্তিটি প্রতিষ্ঠা পায়। মায়ের মন্দিরে মা একা থাকেন না, সেখানে বাবার অধিষ্ঠানও অবধারিত। তাই এই মন্দিরেও রয়েছে একটি সুন্দর শিবলিঙ্গ। তারাখ্যাপার শয়ন কক্ষ, তিনি এখানে যা যা জিনিস ব্যবহার করতেন তা একই রকম ভাবে এখানে সংরক্ষণ করা রয়েছে। চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য দেখলাম, যাতে এই মন্দিরের ওপর বিশ্বাস আরো গাঢ় হয়ে উঠল আমাদের। বিশ্বাস, ভক্তি এবং আস্থা এখানে এসে একাকার হয়ে গেছে। দেখলাম এক নব দম্পতি বিয়ের পর তাদের নতুন জীবনের যাত্রা শুরু করার জন্য মায়ের আশীর্বাদ নিতে এই মন্দিরে এসেছে। খুব ভালো লাগলো দেখে। বুঝতে পারলাম এখানকার লোকেরা এই মন্দিরকে কতটা বিশ্বাস করে। তাই আপনারাও আসুন এই মন্দিরে, আর মায়ের কাছে আকুতি করুন আপনাদের প্রাপ্য আশীর্বাদ ও বরাভয়ের জন্য। আপনাদের আশা এবং আকাঙ্ক্ষা নিশ্চয়ই সম্পূর্ণ হবে এই মন্দিরে, এই আমাদের বিশ্বাস। তাই আজ এই পর্যন্তই রেখে শেষ করছি আজকের এই ব্লগটি। আগামী ব্লগগুলিতে আবারও নিয়ে আসব অলৌকিক সব মন্দিরের ইতিহাস। এই প্রত্যয়ের সঙ্গে শেষ করছি আজকের এই ব্লগটি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। সঙ্গে থাকুন, আরও নিয়ে আসবো অনেক ভিডিও আপনাদের জন্য। ধন্যবাদ।